আমাদের অ্যাপ্লিকেশন জার্নিটা যেন স্মুথলি যায় অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তার জন্য কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ ফলো করতে হয়। অ্যান্ড আমরা যদি কস্ট অ্যানালাইসিস করে ফেলি শুরুতেই, তাহলে কিন্তু আমাদের জন্য এই অ্যাডমিশন প্রসেসটা ন্যাভিগেট করা খুব একটা কঠিন মনে হবে না। তাই আজকের এই ভিডিওটাতে আমরা স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ দেখব আমাদের অ্যাডমিশন জার্নির, অ্যান্ড আমাদের যে কস্ট হতে পারে টোটাল জার্নিতে সেটার একটা অ্যানালাইসিসও করব। সো ভিডিওটা আমি শুরু করছি। শুরুতেই আমরা আমাদের এই রোড ম্যাপটা নিয়ে একটা আইডিয়া করে ফেলবো। রোড ম্যাপটা খুবই স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস হবে। সো আমি শুরু করছি। অ্যাপ্লিকেশন ফেজের প্রি অ্যাপ্লিকেশন ফেজে আমাদের কি রেডি রাখতে হবে সেটা আমরা এখন একটু দেখে নিই। শুরুতেই আমাদের কিন্তু ইসিএস অ্যান্ড প্রোফাইল এভ্যালুয়েশনটা করে ফেলতে হবে। তারপর আমাদের জিপিএ আপ টু 12th বোর্ড এক্সাম অর 12th না দিয়ে যারা আগেই অ্যাপ্লাই করে তাদের প্রেডিক্টেড গ্রেডস রেডি রাখতে হবে। এটা কিন্তু ইউএসের ক্ষেত্রেই মোস্টলি অ্যাপ্লিকেবল এই প্রেডিক্টেড গ্রেডসের জিনিসটা। তারপর আমাদের এসিটি স্কোরটাকে আগে রেডি রাখতে হবে। যারা ইউএসএতে মেনলি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্টটাও আমাদের রেডি রাখতে হবে। ইউজুয়ালি যারা কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে তাদের কিন্তু এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, তাই তাদের কিন্তু আবার আগে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিয়ে দেওয়াটাই ভালো হবে। তারপর কলেজ লিস্ট ফাইনালাইজেশনের পার্টে আমরা আসবো। দেন আমরা এক্সপেক্টেড ফ্যামিলি কন্ট্রিবিউশন নিয়ে একটা অ্যানালাইসিস করব। এই সব কিছু কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফেজে এন্টার করার আগেই রেডি রাখতে হবে। তারপর আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফেজে আসব। এটা ইউজুয়ালি অগাস্ট থেকে জানুয়ারির মধ্যে এই টাইমটাতেই হয় ফল সেশনের জন্য। অ্যাপ্লিকেশন ফেজে আমাদের ফার্স্ট কাজ হয় ইউজুয়ালি কমন অ্যাপ ফিল আপ বা ইউনিভার্সিটি স্পেসিফিক ওয়েবসাইট আর পোর্টাল ফিল আপ করা। এটা কিন্তু ডিপেন্ড করবে on the country you are applying to and on the universities you are applying to। এক একজনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে সব ইনফরমেশন ফিল আপের জন্য। তারপর অ্যাক্টিভিটিস অ্যান্ড অনার্স লিস্ট আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লিস্ট, এটা আমাদের রেডি করতে হবে। দেন আমাদের লেটার্স অফ রেকমেন্ডেশন কালেক্ট করতে হবে। তারপর পার্সোনাল স্টেটমেন্ট আর এসওপি, এটা আমাদের লিখে ফেলতে হবে। তারপর সাপ্লিমেন্টাল এসেসগুলোও লিখতে হবে। দেন ফাইনান্সিয়াল ফর্ম সাবমিশন যদি অ্যাপ্লিকেবল হয় সেটা করতে হবে আমাদের। অ্যান্ড যাদের ফাইনান্সিয়াল ফর্ম সাবমিশনটা পরে করা হয় তাদের কিন্তু ফাইনান্সিয়াল ফর্মগুলো রেডি রাখাটা ভালো হবে এই টাইমে। দেন আমরা আমাদের ডিজায়ার্ড কান্ট্রিতে ডিজায়ার্ড ফেজে অ্যাপ্লাইটা কমপ্লিট করব বাই সাবমিটিং আওয়ার অ্যাপ্লিকেশনস। ইউজুয়ালি ইউএসের ক্ষেত্রে 4টা ফেজ হয়। এটা ইএ, ED1, ED2, RD ফেজেস, এটা আমরা সামনে ডিসকাস করব। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি, জুলাই অ্যান্ড নভেম্বর ইনটেক্সগুলো হয়। মোস্টলি এখানে জুলাই ইনটেকেই মানুষ বেশি অ্যাপ্লাই করে, ফেব্রুয়ারি ইনটেকেও অনেকে অ্যাপ্লাই করে থাকে, নভেম্বর ইনটেকে একটু কমই অ্যাপ্লাই করে। কানাডার জন্য সেপ্টেম্বর, জানুয়ারি অ্যান্ড মে ইনটেকে অ্যাপ্লাই করা হয়। আমাদের পোস্ট অ্যাপ্লিকেশন ফেজে তাহলে আমরা এখন এন্টার করে একটু জিনিসগুলো দেখে নেই। ইউএসের ক্ষেত্রে ডিসাইড করার পর যদি তুমি কোন ইউনিভার্সিটিতে যাবা, তোমরা I-20 ফর্ম কালেক্ট করবা, তারপর DS-160 ফিল আপ করবা, তারপর ভিসা ইন্টারভিউ স্কেজুলিং করবা। দেন ইফ ইউ গেট দ্য ভিসা আফটার অ্যাটেন্ডিং ইউর ভিসা ইন্টারভিউ, তুমি ফ্লাইট বুকিং, ফ্ল্যাট বুকিং আর ইউনিভার্সিটি হাউজিং রেজিস্ট্রেশন এইসব কাজ করবা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে শুরুতে আমরা কনফার্মেশন অফ এনরোলমেন্ট COE এটার কালেকশনটা করে থাকি। তারপর স্টুডেন্ট ভিসা আন্ডার সাব ক্লাস 500 সেটার জন্য অ্যাপ্লাই করি। দেন অ্যাপ্লিকেশন লজমেন্টের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। তারপর হেলথ এক্সামিনেশন অ্যান্ড বায়োমেট্রিক স্কেজুলিং, এগুলো সেরে ফেলতে হয়। তারপর অ্যাটেন্ড হেলথ অ্যান্ড বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টস, এগুলো করে নিতে হয়। দেন ফ্লাইট বুকিং, ফ্ল্যাট বুকিং আর ইউনিভার্সিটি হাউজিং রেজিস্ট্রেশন এইসব কাজ করতে হয়। কানাডার ক্ষেত্রে ফার্স্ট লেটার অফ অ্যাকসেপ্টেন্স LOA কালেক্ট করতে হয়। তারপর গ্যারেন্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট GIC পারচেজ করতে হয়। তারপর স্টাডি পারমিট মানে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। দেন বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট স্কেজুলিং, এই কাজটা করে নিয়ে আমরা ফ্লাইট বুকিং, ফ্ল্যাট বুকিং আর ইউনিভার্সিটি হাউজিং রেজিস্ট্রেশন এসব কাজ লাস্টলি করি। এখন আমরা ইউএসের যে ফেজেসগুলো আছে এগুলো নিয়ে একটু জানবো। ED1
এই ফেজটা হচ্ছে আর্লি ডিসিশন 1, এটার ডেডলাইন ইউজুয়ালি নভেম্বর 1 তারিখে হয়। এটা হচ্ছে বাইন্ডিং একটা অ্যাগ্রিমেন্ট, মানে তুমি যে ইউনিভার্সিটিকে ED1 করবা তাদের কাছে তুমি বাইন্ড যে তুমি তাদের কাছেই যাবা ইফ দে গিভ ইউ দ্য অ্যাডমিশন। ইউজুয়ালি এই কেসে কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টের ফুল নিডটাই মিট করে। আর্লি অ্যাকশন হচ্ছে আরেকটা ফেজ, এটা নভেম্বর 1 থেকে 15-এর মধ্যে ডেডলাইনটা থাকে ইউজুয়ালি। এটা নন বাইন্ডিং, এখানে তুমি আর্লি রেজাল্টস পাচ্ছ, বাট তোমার কোনো এরকম অব্লিগেশন নাই যে তুমি এই ইউনিভার্সিটিটাতেই অ্যাপ্লাই করবা। ইউজুয়ালি কী করে, যেহেতু দুইটার ডেডলাইনগুলো নভেম্বরের 1 থেকে 15-এর মধ্যেই হয়, মানুষ ED1 অ্যান্ড EA দুইটাই করে থাকে। যারা EA অ্যাকসেপ্ট করে তাদের কাছে EA করে, অ্যান্ড ED তো শুধুমাত্র একটা ইউনিভার্সিটির কাছেই করা যায়, সেটা করে। দেন যদি ED1-এ ডিসিশন পেয়ে যায় পজিটিভ, তাহলে সেটাতে কমিট করে ফেলে। আর যদি না পায় তাহলে আর্লি অ্যাকশনে যদি কোনোটা পায় এটার জন্য ওয়েট করে, RD ফেজের পর ফাইনাল ডিসিশনটা নেয়। তারপর SCEA, সিঙ্গল চয়েস আর্লি অ্যাকশন, যেটাকে বলে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন। এটার ডেডলাইন নভেম্বর 1 তারিখেই হয়। এটা নন বাইন্ডিং, বাট তুমি হচ্ছে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবা না। এখানে কিছু এক্সেপশনস আছে, মানে এখানে কোনো বাইন্ডিং না, বাট যখন তুমি একটা ইউনিভার্সিটিকে সিঙ্গল চয়েস আর্লি অ্যাকশন করছো তখন কিন্তু তুমি কোনো অন্য ইউনিভার্সিটিকে আর্লি অ্যাকশন করতে পারবা না। ED2 হচ্ছে আরেকটা ফেজ, এটাও সেম কিন্তু বাইন্ডিং। অ্যান্ড যদি তুমি ED1 ইউজুয়ালি মিস করে থাকো তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এটার ডেডলাইন ইউজুয়ালি জানুয়ারি 1। RD ফেজটা হচ্ছে রেগুলার ডিসিশন ফেজ, এটা হচ্ছে মোস্টলি অ্যাকসেপ্টেড একটা ফেজ, এখানে ম্যাক্সিমাম মানুষ অ্যাডমিশনটা পেয়ে থাকে। অ্যান্ড RD ডেডলাইনটা কিন্তু জানুয়ারি 1 টু ফেব্রুয়ারি 1-এর মধ্যে হয়। অনেক ইউনিভার্সিটির কিন্তু আরও এক্সটেনশন থাকে। RD এর ডেডলাইনটার ডিপেন্ড করে মানুষ এভাবে অ্যাপ্লাই করে যে তারা কিন্তু ED2 অ্যান্ড RD বোথই অ্যাপ্লাই করে সেম টাইমে। যদি ED2-তে হয়ে যায় তাহলে ED2-তে যায়, আর যদি ED2 না হয় তখন RD কোনো একটা ইউনিভার্সিটিতে চলে যায়। RDও কিন্তু সেম নন বাইন্ডিং। অ্যান্ড এই হচ্ছে US-এর অ্যাপ্লিকেশন ফেজেস নিয়ে যাদের কনফিউশন থাকে। আই হোপ এখন কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আমাদের যে টেস্টগুলো দিতে হবে সেগুলোর জন্য আমাদের কীরকম কস্ট হতে পারে। শুরুতেই SATর ক্ষেত্রে হচ্ছে আমাদের SATর যে এক্সামিনেশন ফিটা, বেস ফি, সেটা হচ্ছে $68, অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আরও $43 দিতে হয় রেজিস্ট্রেশনের টাইমেই। সো টোটাল রেজিস্ট্রেশন ফি কিন্তু 13,300 বাংলাদেশি টাকার মতো হয়। অ্যান্ড SAT স্কোর সেন্ডিংয়ের জন্য কিন্তু তোমার $14 লাগে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্কোর সেন্ড করার জন্য। যদি তুমি এক্সামের আগে 4টা স্কোর যাদেরকে পাঠাবা সেই ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমার ওই 4টা ইউনিভার্সিটিতে স্কোর পাঠানোটা ফ্রি হয়ে যাবে। সো যদি তুমি ধরো 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, সো 6টা ইউনিভার্সিটিতে তুমি পেইড সেন্ডিং করবা, তাহলে তোমার টোটাল SAT রেজিস্ট্রেশন কস্ট অ্যান্ড সেন্ডিং কস্ট মিলায় অ্যারাউন্ড 23,300 বাংলাদেশি টাকা মতো লাগে। এখন টোফেল, IBT বা IELTS-এর ক্ষেত্রে কি হয় এটা আমরা দেখব। টোফেলের ক্ষেত্রে বাংলাদেশে যে 2025-এর যেই রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে USD $205 বা বাংলাদেশি টাকায় 25,000 টাকা। ETS-এর ওয়েবসাইট অনুযায়ী এটা কিন্তু রেজিস্ট্রেশন ফি কারেন্টলি। তারপর যদি তুমি স্কোর সেন্ডিংয়ের কথায় আসো, স্কোর সেন্ডিং তুমি টোফেলের ক্ষেত্রেও 4টা রিপোর্ট হচ্ছে ফ্রি পাঠাতে পারবা যদি তুমি এক্সামের আগে 4টা ইনস্টিটিউশন সিলেক্ট করে ফেলো। অ্যান্ড অ্যাডিশনাল রিপোর্টের জন্য প্রত্যেক ইউনিভার্সিটিতে পাঠাতে তোমার $25 লাগবে, উইচ ইজ অ্যারাউন্ড 3,000 টাকা। এর যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো অ্যান্ড তুমি 6টা এক্সট্রা রিপোর্ট পাঠাবা, তো তখন কিন্তু তোমার 18,000 টাকার মতো লাগে। সো ওভারঅল কিন্তু তোমার এক্সাম রেজিস্ট্রেশন অ্যান্ড রিপোর্ট সেন্ডিংয়ে টোটাল 43,300 বাংলাদেশি টাকা এরকম একটা কস্টিং হবে। IELTS-এর ক্ষেত্রে টেস্ট ফিটা হচ্ছে একাডেমিক বা জেনারেলের ক্ষেত্রে কারেন্টলি 28,450। এখানে যদি তুমি
আবারও যদি ফ্রি রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে আসো তাহলে তুমি 5টা ফ্রি রিপোর্ট পাঠাতে পারবা টেস্টের আগে যদি সিলেক্ট করো ইনস্টিটিউশনগুলো। অ্যাডিশনাল স্কোর সেন্ডিংয়ের জন্য আইএলটিএসের ক্ষেত্রে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 2400 টাকার মতো যাবে তোমার। সো ধরো তুমি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, 4টা ফ্রি রিপোর্ট পাঠালা অ্যান্ড 5টা হচ্ছে তুমি অ্যাডিশনাল টাকা দিয়ে পাঠালা। সো তোমার কিন্তু ওভারঅল টোটাল কস্টটা রেজিস্ট্রেশন ফি অ্যান্ড সেন্ডিং কস্ট মিলায় 40,000 টাকার মতো লাগবে। কিছু নোটস আমি বলবো ফর ইউএসএ স্পেসিফিক্যালি হিয়ার, যেগুলো হলো ইউএসএতে কিন্তু সেলফ রিপোর্টিং অ্যাকসেপ্ট করে অনেক ইউনিভার্সিটি, অ্যান্ড তুমি কিন্তু স্কোরগুলোকে কাউন্সিলরের আইডি দিয়েও পাঠাতে পারো। অ্যান্ড কিছু ইউনিভার্সিটি আবার আছে যাদের কিন্তু স্ট্রিক্ট অফিসিয়াল সাবমিশন রিকোয়ার্ড। সেলফ রিপোর্টিংয়ের কথা বললে অনেক ইউনিভার্সিটি কিন্তু এসএটি অর টোফেল অর আইএলটিএস এসব স্কোরগুলোকে অ্যাপ্লিকেশন পোর্টালেই হচ্ছে সেলফ রিপোর্ট করতে দেয়, এই অপশনটা আছে। অ্যান্ড যদি তারা তোমাকে অ্যাডমিশন দেয় তারপরই তোমার অফিসিয়াল স্কোর চায়, তার আগে চায় না। তোমার সেলফ রিপোর্টিং যে হয় স্কোরটা তার উপর বেস করে তোমার অ্যাডমিশন দেয়। কাউন্সিলরের অ্যাকাউন্ট দিয়েও কিন্তু তুমি তোমার যে অফিসিয়াল স্কোর রিপোর্ট এগুলোর পিডিএফ পাঠাতে পারবা ফ্রিতে, অ্যান্ড অনেক ইউনিভার্সিটি সেগুলো অ্যাকসেপ্ট করে অ্যান্ড তোমার যে রিকোয়ারমেন্টটা আছে অফিসিয়াল রিপোর্ট পাঠানোর সেটাকে ওয়েভ করে দেয়। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে যাদের অফিসিয়াল সাবমিশন রিকোয়ার্ড, তারা কিন্তু এসএটির ক্ষেত্রে কলেজ বোর্ড থেকেই তোমার পাঠাতে বলে, টোফেলের ক্ষেত্রে ইটিএসের ওয়েবসাইট থেকেই অফিসিয়াল স্কোর রিপোর্ট, অ্যান্ড আইএলটিএসের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল থেকেই অফিসিয়াল রিপোর্ট পাঠানোর জিনিসটা এরকম রাখে। So it's always better to double check each university's policy before sending scores. এটা তোমাকে unnecessary cost থেকে বাঁচাবে and তোমাকেও আপডেটেড রাখবে। আমাদের অ্যাপ্লিকেশন ফি এর জন্য কীরকম কস্ট হতে পারে অ্যান্ড ওয়েভার সিস্টেমটা নিয়েও আমরা একটু আইডিয়া নিয়ে নেব। সো নাও উই উইল টক অল অ্যাবাউট ইয়োর অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি ওভারভিউতে আমি বলবো মোস্ট ইউনিভার্সিটি কিন্তু অ্যারাউন্ড $50 থেকে $75 চায় অ্যাপ্লিকেশন ফি হিসেবে ইউএসএতে, অ্যান্ড অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা অ্যারাউন্ড $50 to $150 হয়। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি হিয়ার এগেইন। ক্যানাডিয়ান ইউনিভার্সিটিগুলোর টিপিক্যালি চার্জ করে $70 to $150 পার অ্যাপ্লিকেশন। এটাও কিন্তু ইউনিভার্সিটির উপর ভ্যারি করে। যদি তুমি ধরো 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো ইউএসএতে অ্যান্ড তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার $500 to $750 মতো লাগবে যদি তুমি ওয়েভ না করো। ওয়েভ করলে কিন্তু আবার অন্য হিসাব। এখন ফি ওয়েভারের অপশনের কথা আসলে কমন অ্যাপ ফি ওয়েভার আছে ইউএসএতে। অনেক ইউনিভার্সিটিরা কিন্তু ফি ওয়েভার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে, তোমার কাউন্সিলর যদি সেটা করে থাকেন তখন এটা কমন অ্যাপের থ্রুই হয়, অ্যান্ড এই কেসগুলোতে স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগেই না। ইউএসের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি এটা ওয়াইডলি অ্যাকসেপ্ট করে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আবার কিছু ইউনিভার্সিটি আছে তাদের কিন্তু আবার ম্যান্ডেটরি, যেমন রাইস ইউনিভার্সিটি, টেক্সাস টেক ইউনিভার্সিটি, তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন ফি চাই। অ্যান্ড কিছু ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে যারা কিন্তু ফি চায় না, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ফ্রি। সো অস্ট্রেলিয়ার এইসব ইউনিভার্সিটি হচ্ছে RMIT ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া, বন্ড ইউনিভার্সিটি। এগুলো আমি বলবো অলওয়েজ নিজেকে আপডেটেড রাখতে, ওয়েবসাইট চেক করে, ওয়েবসাইটে না পেলে তাদেরকে মেল করে জিজ্ঞেস করে শিওর হয়ে নিতে। তারপর ফাইন্যান্সিয়াল প্রোফাইল অ্যান্ড অল্টারনেটিভস, এই কেসে আমরা আসবো। এখানে কীরকম খরচ হতে পারে সেটা নিয়ে একটু আইডিয়া করব। সিএসএস প্রোফাইল যেটা ইউএসএতে অ্যাকসেপ্টেড হয়, এটার কস্ট কীরকম হয় তাহলে ফার্স্ট ইউনিভার্সিটির জন্য $25 লাগে। এরপর প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য $16 করে লাগে। সো ধরো তুমি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, তোমার টোটাল 20,800 টাকার মতো লাগবে। ওয়েভার নোটস, সাম ইউনিভার্সিটি কিন্তু সিএসএস প্রোফাইল ফি ওয়েভার দেয়, বাট এই কন্ডিশনগুলো খুবই কম অ্যান্ড খুবই লিমিটেড, সো এটার আশা করে লাভ নাই। সো সিএসএস প্রোফাইলের অল্টারনেটিভ কী হবে, যেহেতু সিএসএস প্রোফাইল সেন্ডিংয়ে এত কস্ট হয়ে যায়।
তুমি কিন্তু ওন ফাইন্যান্সিয়াল ফর্ম ইউনিভার্সিটি স্পেসিফিক এটাও পাবা অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে। তারা নিজেদের ফাইন্যান্সিয়াল ফর্ম দেয়, তারা কিন্তু সিএসএস প্রোফাইল চায়ও না কিছু না। সো নিজের থেকে সিএসএস প্রোফাইলে অ্যাপ্লাই করে সাবমিট করাটা শুধু শুধু টাকা নষ্ট হবে। আমি 2টা ইউনিভার্সিটিতে এরকম করেছিলাম, আমি পাঠিয়ে দিয়েছি, পরে দেখি যে তাদের ইউনিভার্সিটি স্পেসিফিক ফর্মই আছে, ওটা করলেই হতো, কোনো দরকারই ছিল না। সো এই কেসটা করবা না, আগের থেকে ঘাটাঘাটি করে শিওর হয়ে নিবা। তারপর হচ্ছে ইসফা ফর্ম, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন। এটা ফ্রি, ওয়াইডলি অ্যাকসেপ্টেড অল্টারনেটিভ টু সিএসএস প্রোফাইল। অ্যান্ড স্টুডেন্টরা কী করে, সেটা ডাউনলোড করে, ফিল আপ করে অ্যান্ড ইউনিভার্সিটির পোর্টালে আপলোড করে দেয়, দ্যাটস ইট। এখানে কোনো চার্জও লাগে না, কিছু লাগে না। অনেক ইউনিভার্সিটিকে একটু রিকোয়েস্ট করে বললেই হয় যে আমি ইসফা দিতে চাই, তারা সেই অপশনটা রাখে। দেন ভিসা অ্যান্ড ফ্লাইট, ফাইনাল স্টেপস অ্যান্ড কস্ট। এখানে কীরকম কস্ট হতে পারে সেটা নিয়েও একটু আমরা আইডিয়া করে নিই। লাস্টলি ইউএসএ স্টুডেন্ট ভিসা কস্টটা কীরকম হয়। ভিসা অ্যাপ্লিকেশন ফিটা হয় $185, সেভিস ফি হয় $350, টোটাল হচ্ছে $535, মানে 65,500 বাংলাদেশি টাকা এরকমটা লাগে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন চার্জ হয় হচ্ছে $2,000 ফর প্রাইমারি অ্যাপ্লিকেন্ট। এই জুলাইয়ের 1 তারিখ থেকে এটা অ্যাপ্লিকেবল হয়েছে। অ্যান্ড টোটাল যেই চার্জটা বাংলাদেশি টাকায় হচ্ছে 1,80,000 বাংলাদেশি টাকার মতো হয়। কানাডার ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন ফিটা হয় $150 অ্যাট টাইমস অ্যাডিশনাল কস্ট, এগুলোকেও কিন্তু আমরা ধরে নিতে পারি। বাট কোর যে ফিটা অ্যাপ্লিকেশনের জন্য ভিসার, সেটা $150 সো এটা বাংলাদেশি টাকায় হচ্ছে 10,500 টাকা। আমাদের নেক্সট ভিডিওসগুলোতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হবে অ্যান্ড প্রত্যেকটা টপিকই ক্লিয়ার আউট করা হবে। যাদের কাছে এই ভিডিওটা দেখে মনে হয়েছে যে আমি তো এটা জানি না সেটা জানি না, ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা ভিডিওতে সব কিছু কভার করা হয়েছে, সব কিছু জেনে যাওয়া হবে। সো প্রত্যেকটা ভিডিও যদি ভালোভাবে দেখা হয়, তুমি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে।